এই নে লক্ষ্মী, এই থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয়, আর আমি রান্না করি। ঠিক আছে দিদি। এরপর লক্ষ্মী থালা বাসন নিয়ে পুকুরে যায় আর সেগুলো ধুয়ে বাড়িতে নিয়ে আসে। আর শিলা রান্না করে। এরপর তারা দু বোন খাবার খেয়ে নেয়। হ্যাঁ রে লক্ষ্মী, আমি কাজে চলে গেলাম, তুই বাড়িতে থাকিস আর হাঁস মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিস। গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল গোপাল। তার অনেক জমি আর ছিল অনেক টাকা পয়সা। আর সেখানে শিলা কাজ করত। শিলা রান্না বান্না করত, ঘর মুছে দিত, আরো অনেক কাজ করত। এরপর শিলা হাঁটতে হাঁটতে সে গোপালের বাড়িতে যায়। কি রে, তোর আসতে এত দেরি হলো কেন রে? পিঁপড়ার মতো হাঁটছিলি নাকি? তুই জানিস না সকাল হলেই আমি চা খাই? যা, এখনই চা বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে মালিক। এরপর শিলা ভালো করে চা বানায় আর গোপালকে খেতে দেয়। তারপর সকালের নাস্তা থেকে শুরু করে সব কাজ করতে থাকে। দুপুর হতেই আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। তারপর বৃষ্টি পড়ে। এ কি, এ যে অনেক জোরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি না কমলে আমি বাড়ি ফিরে যাব কি করে? কি রে, একা একা কার সাথে কথা বলছিস? দুপুরের রান্না হয়েছে তোর? হ্যাঁ মালকিন, রান্না হয়েছে। তাহলে খাবার নিয়ে টেবিলে আয়, আমাদের সবার অনেক খিদে পেয়েছে। আর দ্রুত হাত চালা, বুঝলি? এত আস্তে আস্তে কাজ করলে চলবে না। জি মালকিন। এরপর শিলা খাবারগুলো টেবিলে দিয়ে দেয় আর সবাই খাবার খেয়ে নেয়। সবার খাওয়া শেষ হলে শিলা রান্নাঘরে বসে খাবার খায়। আমার কাজ তো প্রায় শেষ, এখন তো বাড়িতেও যেতে হবে। বৃষ্টিটাও একটু কমে গেছে, যাই মালিককে বলে আসি। মালিক, আমার কাজ শেষ, আমায় এখন বাড়ি যেতে হবে। ঠিক আছে, চলে যা, তবে কাল তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে মালিক। এরপর শিলা গোপালের বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর বাড়ির দিকে যেতে থাকে। আমি বরং জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো। এই বলে শিলা জঙ্গলের রাস্তা দিয়ে যেতে থাকে। আর তখনই শিলার সামনে এক পাখির বাচ্চা এসে পড়ে। আরে, এ কি, এ তো এক ছোট পাখির বাচ্চা। বৃষ্টিতে একদম ভিজে গেছে, কিন্তু এর বাসা যে কোথায়? এখন আমি কি করব? বাচ্চাটি ঠান্ডায় কাঁপছে, আমি বরং একে বাড়ি নিয়ে যাই। তারপর শিলা সেই পাখির বাচ্চাটিকে বাড়িতে নিয়ে গেল। কি রে দিদি, তোর হাতে ওটা কি? মনে হচ্ছে একটা টিয়ে পাখি। হ্যাঁ রে, এটা একটা পাখি, রাস্তায় পেয়েছি, তাই বাড়িতে নিয়ে এলাম। পাখিটার শরীর মুছে দে তো। এরপর লক্ষ্মী সেই টিয়ে পাখির শরীর ভালোভাবে মুছে দিল। তারপর তাকে কিছু খাবার দিল। লক্ষ্মী আর শিলা দুজনেই পাখিটার অনেক খেয়াল রাখতো। এভাবেই দিন যেতে লাগলো। এই দিদি দেখ, টিয়ে পাখিটা আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ রে দিদি, আমরা যদি একে কথা শিখিয়ে দেই তাহলে তো শিখতে পারবে, তাই না? হ্যাঁ পারবে তো, কিন্তু তুই একে কি কথা শেখাবি? একে আমি সব কথা শিখিয়ে দিব। তাহলে এ যখন বড় হবে তখন সারাদিন আমার সাথে গল্প করবে। আচ্ছা ঠিক আছে, এখন ওকে রেখে দিয়ে আয়, সকালে যে তাড়াতাড়ি উঠতে হবে। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে শিলা সব কাজ শেষ করে আর পাখিটিকে খাবার খাইয়ে দেয়। আমি কাজ করতে গেলাম, তুই আমাদের পোষা টিয়েটার খেয়াল রাখিস, নয়তো বড় কাক এসে ওকে নিয়ে যাবে। তুমি কোনো চিন্তা করো না দিদি, আমি থাকতে ওর কিছু হবে না। এবার তুমি নিশ্চিন্তে কাজে চলে যাও। এরপর শিলা কাজে চলে যায়। যতদিন যেতে লাগলো টিয়ে পাখিটাও বড় হতে লাগলো। আর একদিন টিয়ে পাখিটা উড়ে চলে গেল। শিলা বাড়িতে এসে দেখে তার বোন কান্না করছে।
কি রে, তোর কি হয়েছে? এভাবে কান্না করছিস কেন? কান্না না করে বলবি তো কি হয়েছে? দিদি, আমাদের পোষা টিয়াটা যে উড়ে চলে গেছে। কি বলিস? তুই ওকে আটকে রাখলি না কেন? আমি ওর জন্য খাবার আনতে গিয়েছিলাম, ঘর থেকে বেরিয়ে দেখি ও নেই। আচ্ছা হয়েছে, এবার কান্না বন্ধ কর। কান্না করলে কি আর সে চলে আসবে নাকি? মন খারাপ করিস না, চল ঘরে চল। এরপর তারা ঘরে চলে যায়। এভাবেই অনেকদিন কেটে যায়। আর একদিন সে টিয়ে পাখি শিলা আর লক্ষ্মীর কাছে চলে আসে আর তাদের ডাকতে থাকে, বন্ধু, ও বন্ধু, কোথায় তোমরা? বাহিরে আসো, আমি যে তোমাদের কাছে চলে এসেছি। কি রে দিদি, আমাদের এভাবে কে ডাকছে? চল তো বাহিরে গিয়ে দেখি। এরপর তারা বাহিরে গিয়ে দেখে তাদের দুই বোনের পোষা টিয়ে বাহিরে আছে। টিয়ে পাখিকে দেখে তারা অনেক অবাক হয়ে যায়। এ কি, টিয়ে পাখি, তুমি এখানে? হ্যাঁ বন্ধু, আমি যে তোমাদের কাছে আবার চলে এসেছি। তোমাদের মতো এত ভালো বন্ধুকে ছেড়ে আমি কোথায় যাব বলো তো? এ কি, তুমি তো দেখছি কথাও বলতে পারো, কিন্তু আমি যখন তোমায় কথা শিখিয়েছিলাম তখন তুমি কথা বলনি কেন? কারণ আমি ছোট থেকেই কথা বলতে পারতাম। আমি কোনো সাধারণ টিয়ে পাখি নই। আমার পরিবার হলো এক জাদু শক্তির পরিবার। আর আমি সেদিন আমার বাসা থেকে পড়ে গিয়েছিলাম। আর তোমরা আমাকে এক নতুন জীবন দিয়েছো। তোমাদের অনেক ধন্যবাদ বন্ধু। তাহলে তোমার তো অনেক ক্ষমতা আছে বন্ধু, তাহলে তুমি আমাদের অনেক সাহায্য করতে পারবে। হ্যাঁ, অবশ্যই পারবো। বলো, কি চাই তোমাদের? না না বন্ধু, আমাদের কিছু লাগবে না। আমরা এভাবেই অনেক সুখী আছি, আর কিছু চাই না আমাদের। তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমার অনেক খেয়াল রেখেছো, ঠিক মতো খাবার দিয়েছো। এবার আমিও তোমাদের সাহায্য করতে চাই। বলো, কি চাই তোমাদের বন্ধু? তুমি কি আমাদের একটা নতুন বাড়ি বানিয়ে দিতে পারবে? আসলে একটু বৃষ্টি হলেই আমাদের ঘরে পানি পড়ে। হ্যাঁ, অবশ্যই পারবো। এই বলে সেই টিয়া পাখি তার জাদু শক্তি দ্বারা একটি সুন্দর বাড়ি বানিয়ে দিল। এত সুন্দর বাড়ি দেখে তারা অবাক হয়ে গেল। এবার আমরা সবাই মিলে এই বাড়িতে থাকবো, আর তুমিও আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আমি আর তোমাদের রেখে কোথাও যাব না। এরপর থেকে শিলা গোপালের বাড়িতে কাজ করতে চায় না। তাদের দুই বোনের পোষা টিয়ে তাদের অনেক সাহায্য করে। আর তারা তাদের পোষা টিয়েকে সাথে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। রানীনগর গ্রামের মোড়ল ছিল ভীষণ অত্যাচারী। মোড়লের 3 কন্যা। এ নিয়ে মোড়লের দুঃখের শেষ নেই। ছেলে সন্তানের জন্য মোড়লের বউকে মোড়ল রোজ অত্যাচার করে, আর 3 মেয়েকে একদম সহ্য করতে পারে না। দাই বুড়ি, খবর কি? অবস্থা ভালো না মোড়ল সাহেব, ভগবানকে ডাকুন। মোড়ল বারান্দায় পায়চারি করতে থাকে। আর এভাবে কেটে যায় বেশ কিছুদিন। বেশ কিছুদিন পর দাই বুড়ি কোলে একটি বাচ্চা নিয়ে বাহিরে আসে। মোড়ল সাহেব, আপনার যে ফুটফুটে একটা মেয়ে হয়েছে। কি, আবার মেয়ে? এবার তো মা মেয়েকে জ্যান্ত পূর্ব। তার আর দরকার হবে না। বৌমা যে সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে। কিসব বলছো দাই বুড়ি?
এ আমার কি সর্বনাশ হয়ে গেল! হায় ভগবান, এই বাচ্চাকে নিয়ে এখন আমি কি করব? এখন কাঁদছেন কেন মোড়ল সাহেব? বেঁচে থাকতে কম অত্যাচার তো করেননি মেয়েটার ওপর। মরে বেঁচেছে মেয়েটা। আমি এখন যাই। এই বলে দাই বুড়ি সেখান থেকে চলে যায়। আর মোড়ল রাতের অপেক্ষা করতে থাকে। যাই, এই মেয়েকে জঙ্গলে কোথাও ফেলে দিয়ে আসি। বাঘ সিংহে খেয়ে নেবে। তিনজনের রক্ষে নেই, আবার উনি এলেন। এ কথা বলে মোড়ল শিশুটিকে কোলে নিয়ে জঙ্গলের পথে হাঁটতে থাকে। বেশ কিছু দূর হাঁটার পরে মোড়ল জঙ্গলের গভীরে চলে যায়। আর একটি গাছের নিচে মেয়েটিকে রেখে চলে আসে। এখন কেঁদে কি হবে বলো? এসব তো তোমার পাপের ফল। ওসব আর মনে রেখো না। মাঠে যাও বাবা। হ্যাঁ রে মা, যাচ্ছি। এভাবে আর বলিস না। আমি তো এখন সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। কি মরল করতে হবে? লাভ নেই মোড়ল মশাই, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু জল দিয়েও কোনো লাভ হয়নি। মাঠের সব ফসল এভাবে পুড়ে গেল। এবার তো না খেয়ে মরতে হবে। তোমার একার ফসল তো না, মাঠে তো সবার ফসল। কিভাবে যে কি করা যায় তাই ভাবছি। অনেক বেলা হলো, চলো বাড়ি ফেরা যাক। হ্যাঁ গো, সারাদিন কাজই করবে, খেতে হবে না বুঝি? তুমি মাঠে আসতে গেলে কেন? চা রোদ পড়েছে, সাথে গরমও। পাশের গ্রামের খবর কিছু শুনেছো? কেন, পাশের গ্রামে আবার কি হবে? তোমার মনে নেই, পাশের গ্রাম থেকে অন্যায়ভাবে অত্যাচারী মোড়ল আমাদের বের করে দিয়েছিল? ওসব পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। শুনলাম পাশের গ্রামের মাঠের ফসল সব নাকি পুড়ে গেছে। তাই তো দেখতে এলাম, কিন্তু আমাদের মাঠের ফসল তো ভালোই আছে। এসব বলছো? তাহলে তো যেতেই হচ্ছে পাশের গ্রামে। তারপর সে চাষি মোড়লের গ্রামে যায় আর গ্রামের একজন লোকের সাথে কথা বলে। হায় ভগবান, মাঠের সব ফসল যে পুড়ে শেষ, কিভাবে হলো এসব? আমরা কিছুই জানি না দাদা, হঠাৎ মাঠের ফসল এমন পুড়ে গেছে। লোকে তো বলছে পাপ, সব পাপ। আমাদের মাঠের ফসল তো ভালোই আছে। আমাদের গ্রামে একজন তান্ত্রিক আছে, ওনার কাছে গেলে হয়তো কোনো সমাধান পেতে পারি। তাহলে তো ভালোই উপকার হয় দাদা, আপনি এখনই নিয়ে চলুন। তোমাদের কোথাও যেতে হবে না। মাঠের সব ফসল যে ওই নিষ্পাপ শিশুর অভিশাপে পুড়েছে, মরবে, সবাই না খেয়ে মরবে। দাইমা, কোন শিশুর কথা বলছো তুমি? মোড়লের একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার সময় মোড়লের স্ত্রী মারা যায়। আর মোড়ল রাতের আধারে সেই শিশুটিকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। আর হিংস্র পশু হয়তো বাচ্চাটিকে মেরে ফেলে।
সেই শিশুর অভিশাপেই সব হচ্ছে বাবা। এইসব তুমি কি বলছো দাইমা? এগুলো সব সত্যি তো? যদি সত্যি হয় তাহলে এখন আমরা এই অভিশাপ থেকে রক্ষা পাবো কিভাবে? মোড়লকে সবার সামনে তার ভুল স্বীকার করতে হবে, আর এই মাঠে একটি যজ্ঞ করতে হবে। তাহলেই অভিশাপ মুক্ত হবে এই ফসলের মাঠ। আমি কালকে এক তান্ত্রিক মশাইকে ডেকেছি, তোরা সবাইকে এক করে এই মাঠে নিয়ে আসবি। আচ্ছা দাইমা, তাই হবে। তুমি সময় মতো সবাইকে এখানে হাজির পাবে। বলুন মোড়ল মশাই। আমি সেদিন অহংকার আর রাগের বর্ষবর্তী হয়ে আমার ছোট মেয়েটাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছিলাম। আমি অনেক বড় পাপ করেছি। এ পাপের কোনো ক্ষমা হয় না। আমি অন্যায় করেছি। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মোড়লের মুখে এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এমন শোরগোলের মাঝে মোড়লের মেয়ে বলে ওঠে, বাবা, তুমি তো বলেছিলে মায়ের সাথে সাথে আমাদের ছোট বোনটাও মরে গিয়েছিল। তুমি আমাদের মিথ্যা বলেছিলে বাবা। তোরা আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে। যা হবার তা তো হয়ে গেছে। এসব ভুলে গিয়ে সবাই মোড়ল মশাইকে ক্ষমা করে দিন। আর তান্ত্রিক মশাই, আপনি যজ্ঞ শুরু করুন। এরপর তান্ত্রিক যজ্ঞ শুরু করে আর অনেকক্ষণ ধরে যজ্ঞ করে। যজ্ঞ করার পর রানীনগর গ্রাম সাপ মুক্ত হয় আর সবাই আগের মতো সুখে। পাড়া গ্রামে এক দম্পতি বাস করত। তাদের মধ্যে ছিল অনেক মিল ভালোবাসা। সে দম্পতির নাম ছিল সবুজ আর তার স্ত্রী রূপা। সবুজ অনেক সৎ ও কর্মিষ্ঠ ছিল। তার অভাবের সংসার হলেও সুখের কোনো কমতি ছিল না। রূপা, রূপা, ওগো রূপা, কোথায় তুমি? হ্যাঁ গো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? আমি তো কাজ করছি। আরে দেখো, আগে তোমার জন্য সুন্দর শাড়ি নিয়ে এসেছি। ও মা, দেখি দেখি। বাহ, অনেক সুন্দর। কিন্তু তোমার কাছে তো অত টাকা নেই। শুধু শুধু শাড়িটা নিতে গেলে কেন? আরে টাকা তো অনেক রোজগার করতে পারবো, কিন্তু বউয়ের এই হাসিটা মন ভালো করে দেয়, বুঝতে পেরেছো? হয়েছে হয়েছে, তোমার যা কথা। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। এরপর সবুজ হাত মুখ ধুতে যায়। কিছুক্ষণ পর সে খেতে আসে আর খেয়ে শুয়ে পড়ে। এভাবে তাদের সুখে দিন কাটছিল। একদিন রমেশ সবুজকে খুঁজতে আসে। সবুজ ভাই, সবুজ ভাই, বাড়িতে আছে? কে কে ডাকছে? ও রমেশ ভাই, উনি তো বাড়িতে নেই। কি দরকার আমাকে বলুন, বাড়িতে আসলে আমি বলে দিব। আসলে ভাবি, আমার জমির ফসল তুলতে হবে। যদি সবুজ ভাই আমার জমিতে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ও আসলে আমি বলবো এখন। আচ্ছা ঠিক আছে ভাবি, কাল কাজে যেতে বলিয়ে। এ কথা বলে রমেশ চলে যায়। অন্যদিকে সবুজ বাসায় ফিরছিল। হঠাৎ সে দেখে এক বৃদ্ধা ফলের ঝুড়ি মাথায় নিয়ে ফিরছে। ইস, এই বয়সে আর কত কাজ করব? ফলে ঝুড়ি নিয়ে যে হাঁটতেই পাচ্ছি না। পোড়া কপাল আমার। কি ব্যাপার দাদিমা, কোথায় গিয়েছিলে গো? আর এত ভারী ফলের ঝুড়ি নিতে তোমার কষ্ট হচ্ছে বুঝি?
তার বলতে এই বয়সে আর কি করব? ছেলে তো ভাত কাপড় দেয় না, তাই নিজেই কাজ করে খাই। চলতে না পারলেও কষ্ট করে চলতে হয়। ইস, তোমার কত কষ্ট গো। দাও, ফলের ঝুড়িটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসি। এরপর সবুজ বৃদ্ধাকে তার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে। সবুজ অনেক ভালো মনের মানুষ, সবার আপদে বিপদে পাশে থাকতো। এরপর সবুজ তার বাড়িতে চলে যায়। কি গো, আজ তোমার ফিরতে এত দেরি হলো কেন? আর বলিও না, আমাদের গ্রামে দাদিমা বড্ড অসহায়, অনেক কষ্ট করে নিজের পেট চালায়। আমারও তো সামর্থ্য নেই যে দাদিমার ভরণ পোষণের দায়িত্ব নিব। দাদিমাকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসলাম, তাই দেরি হলো গো। তা বেশ করেছো। রমেশ ভাই এসেছিল, কাল কাজে ডেকেছে। ভালোই হলো, একটা কাজ পেয়েছো। হ্যাঁ গো, কাজ না পেলে যে সংসারে বড্ড টানাটানি। এভাবে তাদের সুখ দুঃখে সংসার চলছিল। পরের দিন সবুজ কাজ শেষ করে জঙ্গলের পথ দিয়ে বাড়ি আসছিল। হঠাৎ সে দেখতে পেল একটি পাথরে মূর্তি দাঁড়িয়ে আছে। আর সে ভালো করে দেখলো যে অর্ধেক মানুষ আর অর্ধেক শরীর পাথর হয়ে আছে। এরপর সবুজ সে অর্ধেক মানুষ আর অর্ধেক পাথরের মেয়েটির দিকে এগোয়। সে কি মেয়ে, তুমি এই জঙ্গলে কি করছো? আর তোমার শরীর অর্ধেক পাথর হয়ে আছে কেন? সে আর বলিও না, আমি একদিন এই গ্রামে ঘুরতে আসি। ঘুরতে ঘুরতে এই জঙ্গলে চলে আসি। এক সাধু বাবা ধ্যান করছিল, আর সামনে ছিল অনেক ফল। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, তাই সেখান থেকে চুপি চুপি একটা ফল নিয়ে খাই। এই 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 মেয়ে, তোর বাসা কোথায়? তোর এত বড় সাহস, আমার ধ্যান ভেঙে দিলে, আবার আমার ফল চুরি করে খেয়েছিস। আজ তোর একদিন কি আমার একদিন। সাধু বাবা, আমি খুব ক্ষুধার্ত ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। না, তোর কোনো ক্ষমা নেই। আমি তোকে অভিশাপ দিলাম, তুই আজ থেকে অর্ধেক পাথর হয়ে থাকবি। যদি কখনো কোনো সৎ ব্যক্তি তোকে দেখতে পায় আর তোকে বিয়ে করে, তবে তুই মুক্তি পাবি, তার আগে না। সাধু বাবা, আপনি যাবেন না? দয়া করে আমাকে মুক্ত করুন, যাবেন না সাধু বাবা? এরপর থেকে লিমা নামের মেয়েটি অর্ধেক মানুষ আর অর্ধেক পাথর হয়ে আছে। আর কয়েক মাস পর সবুজ তাকে দেখতে পায়। আপনি সবই তো শুনলেন। কয়েক মাস পর আমি একজন সৎ মানুষের দেখা পেলাম, আর সেটা হলেন আপনি। আপনি যদি আমাকে বিয়ে করেন, তবেই আমি মুক্তি পাবো। আমি? কিন্তু কিন্তু কি? দয়া করে আমাকে বিয়ে করুন, আমাকে মুক্ত করুন। এরপর সবুজ কোনো উপায় না পেয়ে মেয়েটিকে মুক্তি করার জন্য তাকে বিয়ে করে। আর বিয়ে করার সাথে সাথে মেয়েটি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনার জন্য আমি পুরোপুরি মানুষ হতে পেরেছি। আজ আমি অনেক খুশি। এরপর সবুজ লিমাকে নিয়ে তার বাড়িতে যায় আর তার বড় বউকে ডাকতে থাকে। বউ, বউ, কোথায় তুমি? বাহিরে আসো। এরপর রূপা সবুজের সাথে নতুন বউকে দেখে তার চোখ কপালে ওঠে। হায় হায়, সে কি গো? এ তুমি কাকে সাথে করে নিয়ে এসেছো? এ তুমি কি করেছো গো? হায়, তুমি আবার বিয়ে করেছো? এটা তুমি করতে পারলে? আমি আজই বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো তোমার ছোট বউকে নিয়ে। বউ, এরকম করো না, শোনো আমার কথা। রূপা সবুজের কোনো কথাই শোনে না। অনেক কষ্টে সবুজ রূপাকে সব কথা খুলে বলে।
সবটা জানার পর রূপা লিমাকে মেনে নেয়। এত কিছু হয়েছে, আমি তো জানি না। ছোট, যা ঘরে যা, আমি তোদের খাবার দিচ্ছি। সবুজ আর রূপার এত ভালোবাসা দেখে লিমার মনে হিংসা জন্ম নেয়। সে মনে মনে বলতে থাকে, এ ন্যাকামো দেখলে বাঁচি না। আমিও এখন ছোট বউ, সব ভালোবাসা এখন আমি নিব। এভাবে সবুজ, রূপা আর লিমার দিন কাটতে থাকে। রূপা লিমাকে তার নিজের ছোট বোনের মতো দেখতো, কিন্তু লিমা রূপাকে সহ্য করতে পারতো না। একদিন, বড় আপা, বড় আপা, তোমার রান্না শেষ হয়নি? আমার খুব খিদে পেয়েছে। ছোট, আমার শরীরটা ভালো না রে, তুই কিছু একটা রান্না করে খেয়ে নে। কি? আমি রান্না করব মানে? তুমি বসে বসে থাকবে আর আমি রান্না করে খাবো? ও শহরে গেছে আর তুমি আমাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছ, তাই না? তুমি আমার বরের টাকা বসে বসে ধ্বংস করবে, তা আমি হতে দিব না। ছোট, তুই এরকম কেন করছিস? বললাম তো আমি অসুস্থ। অসুস্থ না তো ঢং। যাও রান্না করো গিয়ে, আমার খুব খিদে পেয়েছে। কাজ না করলে ও বাসায় আসলে সব বলে দিব আমি। রূপা কিছু না বলে অসুস্থ অবস্থায় রান্না করে দেয়। লিমা কোনো কাজই করতো না। সবুজ কাজের জন্য শহরে যায় কয়েকদিনের জন্য। আর এ সুযোগে লিমা রূপাকে অনেক অত্যাচার করত। বড় আপা, বড় আপা, কোথায় তুমি? আমার কাপড়গুলো যে কেচে দিতে বলেছিলাম, সেগুলো কাচোনি কেন? আমার কথা কি তোমার কানে যায় না? যাও আমার কাপড়গুলো ধুয়ে দাও। ছোট, তুই নিজের কাপড় নিজে ধুতে পারিস না? আমি সারাদিন কাজ করি, কয়েকদিন থেকে আমি অসুস্থ, এখন কিছু করতে পারবো না। কি? এত বড় কথা? আমার সাথে এত কথা বলার সাহস পাও কোথা থেকে? এ বাড়ি এখন থেকে আমার। তোমাকে এ বাড়িতে আর থাকতে দিব না আমি। বের হয়ে যাও বলছি, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসব তুই কি বলছিস ছোট? এ বাড়ি আমার স্বামীর, আমি কেন বাড়ি থেকে যাব? আমি কোথাও যাব না। যাবে না? তোমার ঘাড় যাবে। এ কথা বলে লিমা রূপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। আর রূপা কাঁদতে কাঁদতে চলে যায়। ওগো, তুমি কোথায়? তুমি বাসায় কাকে এনেছো? এই মেয়ে যে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। রূপা মনে অনেক কষ্ট নিয়ে তার বাবার বাসায় চলে যায়। এদিকে দুদিন কেটে যায়। সবুজ বাসায় ফিরে তার বড় বউ করে রূপাকে ডাকতে থাকে। বড় বউ, বড় বউ, কোথায় তুমি? দেখো, আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি গো, কোথায় তুমি? বের হচ্ছ না কেন? বউ, বউ। সবুজ অনেক ডাকাডাকি করেও রূপা বের হয় না। তাই সে রাগ করে ঘরে গিয়ে দেখে রূপা ঘরে নেই, আর লিমা বসে বসে সাধছে। তারপর সে বলে, কি ব্যাপার লিমা, রূপা কোথায়? আমি এত ডাকছি, কথা কানে যায় না নাকি? বড় আপা বাবার বাসায় চলে গেছে, উনি আর সংসার করবে না। কি? এ হতে পারে না। বড় বউ আমার কথা ছাড়া কখনো চলে যাবে না। আমি বুঝতে পেরেছি, এসব তোমার কাজ। এরপর সবুজ রূপাকে নিতে যায় আর রূপাকে বাড়ি নিয়ে আসে। রূপা সব কথা সবুজকে খুলে বলে। সব শুনে সবুজ অনেক রেগে যায়। ছি লিমা, তুমি এত নিচে নামবা ভাবতে পারিনি। তুমি আমার সংসার এলোমেলো করে দিয়েছো। তোমাকে এ বাড়িতে আর রাখবো না। বের হয়ে যাও, যাও বলছি এখান থেকে। এরপর লিমাকে বের করে দেয়। আর লিমা আগের মতো আবারও পাথর হয়ে যায়। আর অহংকারের কারণে তার আবারও এই পরিস্থিতি। এদিকে সবুজ আর রূপা আগের মতোই সুখে আনন্দে দিন কাটাতে থাকে। কি ব্যাপার দাদা? শুনলাম
কাল নাকি তোমার ঘর থেকে টাকা চুরি হয়ে গেছে। আর বলো না দুঃখের কথা, ব্যবসার জন্য ক টাকা ধার করে এনেছিলাম, সেই টাকা চুরি হয়ে গেল। কে যে আমার এত বড় সর্বনাশ করলো ভগবানই জানে। এবার কি তাহলে কাজ করবে? তোমার কাছে তো কোনো টাকা নেই এখন। কি আর করব, কৃষিকাজ করতে হবে। আমার তো নিজের কোনো জমি নেই। আমার শ্বশুর তার মেয়ের নামে একখানা জমি দিয়েছিল, সেটাই এবার চাষাবাদ করব। আমারও যদি একখানা জমি থাকতো তাহলে কিছু খরচ বেঁচে যেত। মোড়ল মশাই তো শুধু আমায় দিয়ে খাটিয়ে নিচ্ছেন। কি আর করবে বলো দাদা, আমরা হলাম গরিব মানুষ, এছাড়া যে আমাদের কোনো উপায়ও নেই। তা তুমি মন্দ বলনি। আচ্ছা, এবার তাহলে বাড়ি ফিরে যাই। এরপর তারা দুজন সেখান থেকে বাড়িতে চলে এলো। কি গো, এই সাত সকালবেলা তুমি কোথায় গিয়েছিলে শুনি? কোথায় আর যাব, জমি দেখতে গিয়েছিলাম। এত জমির কাজকর্ম করো, কই ফসল তো ভালো হচ্ছে না। ফসল ভালো হলে মোড়ল মশাইও তো তোমায় ভালো কিছু দিতেন, আমাদের আর এত কষ্ট হতো না। চেষ্টা কি আর কম করি? এখন ভগবান যদি ভালো কিছু না দেন তাহলে আমি কি করব বলো? আমার আবার মোড়লের বাড়িতে যেতে হবে। আমায় এবার খাবার দাও তো। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। এরপর সুজন হাত মুখ ধুয়ে নেয় আর সুজনের স্ত্রী সুজনকে খেতে দেয়। সুজন খাবার খেয়ে মোড়লের বাড়িতে যেতে থাকে। বীজ নিয়ে যাও, বীজ, সব রকম সবজির বীজ, দামে কম, মানে ভালো। একবার নিলে নিতে যাবেন বারবার। নিয়ে যান, নিয়ে যান। আরে, এই লোকটা সবাইকে কি নিতে বলছে? সামনে গিয়ে দেখি তো। আরে ও দাদা, একটু দাঁড়ান। হ্যাঁ রে, বল, কিসের বীজ নিবি? এখানে কিসের কিসের বীজ আছে শুনি? আর এগুলোর দাম কত? এখানে সব রকমের সবজির বীজ আছে। লাউ, কুমড়ো, তুই যা চাবি তাই পাবি। আর শুধু 5 টাকা করে কম দামে ভালো বীজ পাবি। আমি যদি বাড়িতে সবজির চাষ করি এতে আমার জন্য অনেক ভালো হবে। আমায় আর বাজার থেকে সবজি কিনতে হবে না। আরে, কি ভাবছিস? বীজ নিবি নাকি আমি চলে যাব? না না, আমায় বরং লাউয়ের বীজ দাও, তারপর এখান থেকে চলে যেও। এরপর সেই বৃদ্ধ লোকটি সেখান থেকে সুজনকে লাউয়ের বীজ দিল আর টাকা নিয়ে চলে গেল আর সুজন মোড়লের বাড়িতে গেল। কি রে, জমির ফসল একদম ঠিকঠাক আছে তো? হ্যাঁ মোড়ল মশাই, একদম ঠিকঠাক আছে। ঠিক থাকলেই ভালো। আর এবার যদি ফসল ভালো না হয় তাহলে তোকে আর আমার জমিতে কাজ করতে হবে না। না না মোড়ল মশাই, এরকম ভাবে বলবেন না, এবার ফসল ভালোই হবে। তাহলে ঠিক আছে, এবার তুই চলে যা। এরপর সুজন সেখান থেকে বাড়িতে চলে আসে আর সেই বীজগুলো রোপণ করতে থাকে। হ্যাঁ গো, এ তুমি কি করেছো এখানে? আমি এখানে বীজ রোপণ করছি গো, বীজ। দেখবে এবার বাড়িতে সবজির বাগান হয়ে যাবে। তুমি শুধু স্বপ্ন দেখতেই থাকো, এগুলো স্বপ্ন কোনো দিন আর পূরণ হবে না। দেখবে গো গিন্নি, একদিন ঠিক কোনো না কোনো স্বপ্ন পূরণ হয়ে যাবে। সে না হয় দেখা যাবে, কিন্তু এই বীজগুলো যে রোপণ করলে এবার তো তোমায় জাংলা দিতে হবে। আসলেই তো, এ কথা তো ভেবে দেখিনি। আমি বরং কাল সকালেই একটা জানলার ব্যবস্থা করে দেব। আস্তে আস্তে রাত হয়ে যায়, তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সুজন একটি জানলা তৈরি করে ফেলে। এবার গাছ হলে
এই জানলার উপরে উঠে যাবে। এরপর সুজন সেই বীজগুলোতে পানি ঢেলে দিল। আর এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। এবারও সুজনের জমিতে ভালো ফসল হলো না। আমি তোকে বলেছিলাম ভালো ফসল না হলে তোকে আর কাজে রাখবো না। তুই আজ পর্যন্ত আমার জমিতে ভালো ফসল ফলাতে পারলি না। না না, এরকম কাজের লোক কোনো দরকার নেই আমার। তুই চলে যা এখান থেকে। কিন্তু মোড়ল মশাই। না না, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমি আগেই জানতাম এরকম কিছু একটা হবে। আর এদিকে দেখো, তোমার বীজ থেকে তো কোনো গাছই বের হয়নি। তোমার হাতে কোনো জিনিস হয় না। এ যে আমার কপাল পোড়া। এবার কি করব আমি? সংসারটা চালাবো কি করে? হায় ভগবান, একটু সাহায্য করো। আমি এবার নদীতে মাছ ধরতে যাব। এই বৃষ্টির সময় নদীতে অনেক মাছ আছে। আমি এবার অনেক মাছ পাবো। সুজন তার পুরনো একটি জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায় আর মাছ ধরতে থাকে। সুজন অনেকগুলো মাছ পায়। আর সেগুলো নিয়ে বাড়ি ফিরে আসে। আস্তে আস্তে বৃষ্টি কমে যায়। হ্যাঁ গো, দেখে যাও কতগুলো মাছ পেয়েছি। আরে তাই তো, কিন্তু এগুলো কোথায় রাখবো? মাছগুলো পানিতে না রাখলে যে মরে যাবে। আমি বরং এক কাজ করি, এই জানলার উপরেই মাছ রাখার ব্যবস্থা করি। জানলার উপরে? কিন্তু কি করে? এরপর সুজন সেই জানলার উপরে পলিথিন দিয়ে ঘিরিয়ে দেয়, ভালোভাবে বেঁধে সেখানে জল ঢেলে দেয়। এরপর মাছগুলো ঢেলে দেয়। দেখলে তো আমার বুদ্ধি। এবার জানলাতেই মাছ চাষ করব। সুজন প্রতিদিন নদী থেকে মাছ ধরে আনতো আর জানলায় এনে রেখে দিত। আর সেই মাছগুলোকে নিয়মিত খাবার দিত আর বড় মাছগুলোকে বাজারে বিক্রি করত। এই দেখো গিন্নি, এই প্রথমবার আমি কতগুলো টাকা পেয়েছি। আমার আজ ভীষণ ভালো লাগছে। দেখলে তো আমার স্বপ্ন ঠিক পূরণ হলো। হ্যাঁ গো, এবার মনে হচ্ছে আমাদের আর অভাব থাকবে না। এতদিনের কষ্ট দূর হলো। এবার থেকে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। জানলায় মাছ চাষ করে যে অনেক লাভবান হলাম আমরা। তুমি আজকে বাজার থেকে মাছ মাংস কিনে আনো, আমি রান্না করি, তারপর আমরা মজা করে খাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছো তুমি। এরপর সুজন বাজার করে নিয়ে আসে আর সুজনের স্ত্রী সেগুলো রান্না করে। তারপর তারা দুজনে মিলে খাবার খেয়ে নেয়। আস্তে আস্তে তারা ধনী হয়ে যায়। সুজন ও তার স্ত্রী সুখে শান্তিতে জীবন কাটায়।